হ্যাঁ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। করোনার স্বাস্থ্যবিধি মেনে চলবে, বাড়িতে থাকবে এবং বাড়িতে থেকে লেখাপড়া শিখবে, এটাই আমাদের প্রত্যাশা। অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমি শ্যামল সরকার, সহকারী শিক্ষক, আন্দারমানিক মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কচুয়া, বাগেরহাট। পাঠ পরিচিতি। আজকের পাঠ শ্রেণী নবম, বিষয় বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, অধ্যায় নবম, পাঠ। আজকের পাঠ বেগম রোকেয়া। নিচে ছবির দিকে লক্ষ্য করি বা চিত্রের দিকে লক্ষ্য করি। আমরা এই ছবিটি অবশ্যই চিনি, তোমরাও অবশ্য এই ছবিটি চেনো। দেখো তো, বলতে পারো নাকি? বেগম রোকেয়া। বেগম রোকেয়া যিনি ছিলেন নারী জাগরণের পথিকৃৎ। তিনি নারী সমাজে শিক্ষার ব্যবস্থা তৎকালীন সময় করে গেছেন। 20 শতকের প্রথমার্ধে যখন বাংলার ঘরে ঘরে শিক্ষার আলো জ্বলছিল, কিন্তু মুসলমান নারীদের জন্য তখনও শিক্ষার কোনো সুযোগ ছিল না, অর্থাৎ স্কুল কলেজে শিক্ষা লাভের কোনো উপায় ছিল না। যতটুকু সম্ভব বাড়িতেই শিক্ষা গ্রহণ করতে হতো। তাহলে তিনি নারী শিক্ষার পথ সুগম করে গেছেন, এটাই আমাদের আলোচ্য বিষয়। এই পাঠ শেষে আমরা কি কি শিখতে পারবো? বেগম রোকেয়ার জীবন কাহিনী ব্যাখ্যা করতে পারব, নবজাগরণ আন্দোলন ব্যাখ্যা করতে পারব। তাহলে তোমরা বুঝতে পেরেছো? অবশ্যই খাতা কলম হাতে নিয়ে থাকো এবং মনোযোগের সাথে আমার ক্লাসটি পর্যবেক্ষণ করো। তাহলে আজকের পাঠ বেগম রোকেয়ার জীবনী ও তৎকালীন সময় নবজাগরণ আন্দোলনের ব্যাখ্যা। আমরা একটা চিত্র দেখছি, মানচিত্র। ছবিতে একটি মানচিত্র দেখছি, অর্থাৎ বেগম রোকেয়া তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন সে সম্পর্কে আমরা জানব। আমরা এই একটা বাংলাদেশের মানচিত্রের একটা বিভাগকে তুলে ধরা হয়েছে, সেটা হলো রংপুর বিভাগ। এই রংপুর বিভাগের আবার রংপুর জেলা মিঠাপুকুর উপজেলা পায়রাবন্দ গ্রামে তিনি জন্মগ্রহণ করেছেন। কত সালে? বেগম রোকেয়া 1880 সালে রংপুর জেলা মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন এবং তিনি মৃত্যুবরণ করেন 1932 সালে মৃত্যুবরণ করেন। তার গ্রন্থ, তার লেখাপড়ার পিছনে অনেক অবদান তার বড় ভাই ইব্রাহিম সাহেব ও বড় বোন করিমুন্নেসা এর অবদান অনেক, এবং পরবর্তীতে তিনি বিবাহিত জীবনে তার স্বামী সাখাওয়াত হোসেন তিনিও জ্ঞান চর্চা ও সাহিত্য চর্চায় যথেষ্ট পরিমাণে সাহায্য করেছেন এবং অনুপ্রেরণা জুগিয়েছেন। তিনি আরবি, ফার্সি, উর্দু, বাংলা, ইংরেজি বিভিন্ন ভাষায় তিনি সাহিত্য রচনা করতে
পারতেন। বিভিন্ন ভাষা তিনি রপ্ত করেছিলেন। বিশেষ করে বাংলা ভাষায় তিনি অনেক সাহিত্য রচনা করে গেছেন, অনেক গ্রন্থ রচনা করে গেছেন। এর মধ্যে তার উল্লেখযোগ্য গ্রন্থ অবরোধবাসিনী, পদ্মরাগ, মতিচুর, সুলতানার স্বপ্ন। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে এই কয়েকটি বিশেষভাবে উল্লেখযোগ্য বা গুরুত্বপূর্ণ। এই গ্রন্থগুলোতে তৎকালীন সময় নারী সমাজের প্রতি বৈষম্য, শোষণ, বঞ্চনা এগুলো তুলে ধরেছেন। বিশেষ করে তিনি মতিচুর গ্রন্থে উল্লেখ করেছেন তৎকালীন নারীদের প্রতি যে বৈষম্য, যে বাধা, যে শোষণ, যে বঞ্চনা, সেটা তিনি অত্যন্ত চমৎকারভাবে তুলে ধরেছেন। আমরা বা তোমরা দেখতে পাচ্ছ দুটি পাশাপাশি চিত্র। প্রথম চিত্রটিতে দেখা যায় বন্দি দশার মধ্যে আছে। প্রথম চিত্রটিতে বন্দি দশার ভিতরে আছে, অর্থাৎ মেয়েরা তখন ঘরের মধ্যে আবদ্ধ থাকতো, তারা বাইরে যেতে পারতো না, তাদের কোনো স্বাধীনতা ছিল না, চলার স্বাধীনতা ছিল না, কথা বলার স্বাধীনতা ছিল না, লেখাপড়ার স্বাধীনতা ছিল না। তারা তাদের যে মনের ইচ্ছা, মনের খোরাক, এটা প্রকাশ করতে পারত। পাশাপাশি আমরা দেখছি একটা নারী নির্যাতনের চিত্র। তৎকালীন সময় মহিলাদের উপর যে শারীরিক ও পাশবিক নির্যাতন করা হতো সেই চিত্র তুলে ধরেছেন। এখানে দেখা যায় এই নারীর প্রতি সহিংসতার চিত্র। এই নারীদের তৎকালীন সময় 20 শতকের প্রথম দিকে এই নারীরা এই অবস্থায় ছিল। সেই অবস্থা থেকে তিনি বেগম রোকেয়ায় পদক্ষেপ নেন এবং তিনি এই নারীদের মুক্ত করেন এবং তার রচিত সাহিত্যে নারীর যে অধিকার সেটা প্রতিষ্ঠিত হয়েছে এবং তিনি একটা সমিতি, মহিলা মুসলিম সমিতি গঠন করেছেন। সেখানে নারীর জন্য কর্মসংস্থান, নারীর জন্য শিক্ষার অধিকার, নারীর জন্য শিক্ষার অধিকার সহ নারীর অন্যান্য অধিকার প্রতিষ্ঠিত করার জন্য, আইনগত অধিকার প্রতিষ্ঠিত করার জন্য তিনি একটা সমিতি গঠন করেছিলেন। কলকাতায় সমিতি গঠন করেছিলেন কলকাতায়। নারী সমাজের অবহেলা, বঞ্চনার করুণ চিত্র। এই চিত্রটা নারী সমাজের অবহেলা, বঞ্চনার করুণ চিত্র। আমরা আরো চিত্র দেখতে পাই। এখানেও নারীদের নির্যাতন করা হচ্ছে, নির্যাতিত হচ্ছে। এখানে শিকলবদ্ধ অবস্থায় আছে, আমরা তা দেখতে পাচ্ছি। নারী সমাজের অবহেলা, বঞ্চনার করুণ চিত্র আমরা এখানে দেখতে পাচ্ছি। তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ এখানে শিকলবদ্ধ করা, এখানে ঘরের মধ্যে তারা মানে সময় কাটাচ্ছে, অস্থিরতার ভিতরে কাটছে তাদের জীবন। বেগম রোকেয়া তিনি নারী শিক্ষাকে সুপ্রশস্ত করার জন্য, সুগম করার জন্য তিনি অনেক বিদ্যালয় প্রতিষ্ঠা করে গেছেন। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই একটি কলকাতায় একটা উর্দু প্রাইমারি, সাখাওয়াত উর্দু প্রাইমারি স্কুল। 1911 সালে এই স্কুলটি প্রতিষ্ঠিত হয়েছে। এর পরবর্তী সময়ে ওই একই স্কুল ইংরেজি, একই স্কুল উচ্চ ইংরেজি গার্লস স্কুল হিসাবে উন্নীত হয়। এটা হয় 1931 সালে। 1931 সালে পরবর্তীতে 1931 সালে উচ্চ ইংরেজি গার্লস স্কুল নামে উন্নীত হয় এবং এই স্কুলের প্রধান শিক্ষিকা হিসাবে তিনি দায়িত্বে ছিলেন। বেগম রোকেয়া এই স্কুলের প্রধান শিক্ষিকার দায়িত্বে
তিনি ছিলেন। আমরা আরো একটি ছবি দেখতে পাচ্ছি, তোমরাও দেখতে পাচ্ছ। ছবিটি হলো একটা সমিতি, মুসলিম মহিলা সমিতি। এই বেগম রোকেয়া এই মুসলিম মহিলা সমিতি গঠন করে গেছে। হ্যাঁ, 1916 সালে মুসলিম মহিলা সমিতি প্রতিষ্ঠা করেন তিনি, এবং এই মুসলিম মহিলা সমিতিতে তিনি নারীর জন্য কর্মসংস্থান, নারীর জন্য শিক্ষা, নারীর জন্য সব ধরনের অধিকার, আইনগত অধিকার প্রতিষ্ঠা করে গেছেন। এই সমিতির মাধ্যমে তিনি আন্দোলন করে নারীদের যাবতীয় অধিকার প্রতিষ্ঠা করে গেছেন। এছাড়াও তিনি বেগম রোকেয়া তার স্বামী সাখাওয়াত হোসেন, তার নামেও একটি বিদ্যালয় প্রাইমারি পায়রাবন্দতে একটা সাখাওয়াত মেমোরিয়াল প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। তিনি শিক্ষার পথকে আরো সুপ্রশস্ত করার জন্য প্রতিষ্ঠিত করে গেছেন। বেগম রোকেয়ার পিতার নাম ছিলেন জহিরুদ্দিন মুহাম্মদ আবু আলী সাবের, মায়ের নাম মোসাম্মদ বাহাতুন্নেসা সাবেরা চৌধুরী, এবং তার বড় ভাই ইব্রাহিম সাবের এবং বড় বোন করিমুন্নেসা তাকে লেখাপড়ার জন্য অনেক প্রেরণা, অনেক সাহস, অনেক উৎসাহ জুগিয়েছে। এমনকি তৎকালীন সময় দিনের বেলায় বই পড়া মেয়েদের নিষিদ্ধ ছিল। সবাই ঘুম পড়লে সেই সময় তিনি মোমবাতির আলোয় নীরবে বই পড়তেন। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা বেগম রোকেয়া সম্পর্কে জানলাম। আশা করি তোমরা ক্লাসটি অত্যন্ত মনোযোগের সাথে পর্যবেক্ষণ করেছ। এরপরে আমি যা শিখালাম, যা আলোচনা করলাম, এর উপরে একটু মূল্যায়ন তোমাদেরকে করছি। এক নম্বর প্রশ্ন, বেগম রোকেয়া কত সালে জন্মগ্রহণ করেন? 1980 সালে, খ 1880 সালে, গ 1780 সালে, ঘ 1680 সালে। আমি বেগম রোকেয়া সম্পর্কে ধারণা দিয়েছি, তার জন্মস্থানের ধারণা দিয়েছি, ম্যাপ দেখিয়েছি, এবং জন্মসাল ও মৃত্যুসাল তোমাদেরকে ধারণা দিয়েছি। অবশ্যই এই প্রশ্নের উত্তর পারবে। তাহলে বেগম রোকেয়া কত সালে জন্মগ্রহণ করেন? বেগম রোকেয়া 1800 নম্বর উত্তর 1880 সালে জন্মগ্রহণ করেন। শিক্ষার্থী বন্ধুরা ঠিক আছে? আচ্ছা, তোমরা মিলিয়ে নাও। এরপরে প্রশ্ন, বেগম রোকেয়া কত সালে তিনি কলকাতায় সাখাওয়াত মেমোরিয়াল উর্দু প্রাইমারি স্কুল স্থাপন করেন? এ সম্পর্কে তোমাদেরকে ধারণা দিয়েছে। অবশ্যই তোমরা এই প্রশ্নের উত্তর পারবে। ক 1911 সালে, খ 1912 সালে, গ 1711 সালে, ঘ 1820 সালে। তাহলে বেগম রোকেয়া ক 1911 সালে কলকাতায় সাখাওয়াত মেমোরিয়াল উর্দু প্রাইমারি স্কুল স্থাপন করেন। এখানে ক নম্বর উত্তর 1911। এর পরবর্তীতে তিনি ওই একই বিদ্যালয়ে আরো উন্নীত করেন। 1931 সালে উচ্চ ইংরেজি গার্লস স্কুল নামে তিনি এই রূপান্তর করেন। ওই একই বিদ্যালয়ে রূপান্তর করেন এবং এই বিদ্যালয়ে তিনি ছিলেন প্রধান শিক্ষিকা আর দায়িত্ব।
3 নম্বর প্রশ্ন, বেগম রোকেয়া কত সালে কলকাতায় মহিলা মুসলিম সমিতি গঠন করেন? ক 1912 সালে, খ 1915 সালে, গ 1916 সালে, ঘ 1918 সালে। আমি তোমাদেরকে নিশ্চয়ই ধারণা দিয়েছি, সমিতির ঘর দেখিয়েছি যে মহিলা মুসলিম সমিতি গঠন করেছেন কত সালে, তোমরা অবশ্যই পারবে। তাহলে আমরা আবারও একটু দেখি, একটু চিন্তা করি কোনটা হতে পারে। তাহলে কাছাকাছি উত্তর 1916 সাল। তিনি 1916 সালে মুসলিম মহিলা সমিতি গঠন করেন বা মহিলা মুসলিম সমিতি গঠন করেন। এরপরের প্রশ্ন অর্থাৎ 4 নম্বর প্রশ্ন, নিচের কোনটি বেগম রোকেয়ার গ্রন্থ? আমরা অনেক গ্রন্থ এখানে দেখতে পাচ্ছি। ক বনফুল, খ অগ্নিবীণা, গ দেবদাস বা দেবদাস, ঘ মতিসূর। তাহলে আমরা একটু চিন্তা করি কোনটা উত্তর হতে পারে। তাহলে গ নম্বর উত্তর দেবদাস। গ নম্বর দুঃখিত, ঘ নম্বর উত্তর মতিসূর। মতিসূর তোমার বেগম রোকেয়ার গ্রন্থ। এছাড়া আরো অনেক গ্রন্থ তোমাদেরকে পড়িয়েছি, মতিসূর, পদ্মরাগ, অবরোধবাসিনী, এগুলো তার উল্লেখযোগ্য গ্রন্থ। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ তোমাদেরকে যা আলোচনা করেছি অবশ্যই বুঝতে পেরেছ আশা করি। আর যদি কোনো সমস্যা থাকে আমার কাছে প্রশ্ন করতে পারো, সমস্যা নেই, প্রশ্ন করার কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তোমাদের পাঠ প্রাণবন্ত হয়েছে, এটাই আমি বুঝলাম। এরপরে তোমরা বাড়ির কাজ খাতায় লিখে নেবে, খাতা কলম হাতে নাও এবং বাড়ির কাজ খাতায় লিখে নেবে। প্রশ্ন হলো বেগম রোকেয়ার জীবনী লিখো। প্রশ্ন হলো বেগম রোকেয়ার জীবনী লিখো। তিনি তার জন্মের পর থেকে বড় হয়ে তিনি যখন অনুভূতি শক্তি আসলো, বুঝতে পারলো নারীদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে, নারীরা বিভিন্ন দিক থেকে বঞ্চিত, শোষিত, তাদের লেখাপড়ার অধিকার নাই, তাদের কথা বলার অধিকার নাই, তাদের ইচ্ছা আকাঙ্ক্ষা প্রকাশ করার কোনো অধিকার নাই। যখনই তিনি বুঝতে পারলেন সমাজে কিছুটা বৈষম্য, নারীদের নিয়ে, মুসলিম সমাজে নারীদের নিয়ে বৈষম্য, তখনই তিনি সাহিত্যের মাধ্যমে নারী সমাজের যাবতীয় সমস্যা দূর করলেন এবং এবারেও তিনি মহিলা মুসলিম সমিতি গঠন করে এই সমস্যার সমাধান করলেন। তিনি মুসলিম সমিতির মাধ্যমে তিনি নারীর কর্মসংস্থান, নারী শিক্ষা এবং নারীর যাবতীয় অধিকার ওই সমিতির মাধ্যমে প্রতিষ্ঠা করে গেছেন। হ্যাঁ, এছাড়াও তিনি অনেক সাহিত্যের মধ্যেও নারীদের যে সমস্যা, সে সমস্যা তুলে ধরেছেন এবং প্রতিবাদ জানিয়েছেন। হ্যাঁ, সেগুলো সমাজ থেকে দূর করেছেন। আর এখন আজকে আমরা সেই 1880 সাল আর বর্তমানে আমরা 2020 সাল, এখন মেয়েদের জন্য অনেক সুযোগ সুবিধা, মেয়েরা লেখাপড়া করছে, শিক্ষা লাভ করে, উচ্চশিক্ষা লাভ করে তারা চাকরি করছে, তারা দেশে বিদেশে ভ্রমণ করছে, তারা অনেক বড় বড় চাকরি করছে, তারা ডাক্তার হচ্ছে, তারা ম্যাজিস্ট্রেট হচ্ছে, তারা ডিসি হচ্ছে, তারা প্রধানমন্ত্রী হচ্ছে।
হ্যাঁ, তারা সচিবালয়ে বড় বড় চাকরি করছে। এটা বর্তমান সময় নারীর জন্য শিক্ষার সুযোগ সুবিধা অত্যন্ত সুগম এবং সুপ্রশস্ত। এখন আর সেই বেগম রোকেয়ার যে সময়টা ছিল সেই সময় আর এখন নেই, সেই বাধা নেই, সমাজে কুসংস্কার নেই। সকল হিন্দু মুসলমান সকল ধর্ম জাতির জন্য, ধর্ম বর্ণ জাতির জন্য এবং সকল ধর্ম বর্ণ জাতির মেয়েদের জন্য নারী শিক্ষা অত্যন্ত আবশ্যক। এবং এর জন্য যা যা করা দরকার সেগুলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মেয়েদের নারী শিক্ষার জন্য আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি অনেক আর্থিক সহযোগিতাও করেছেন বর্তমানে, এটা আমরা দেখতে পাচ্ছি। আশা করি ভবিষ্যৎ প্রজন্মেও নারীদের আর কোনো সমস্যা নেই, তারাও লেখাপড়া শিখে বড় হয়ে বড় বড় চাকরি করবে, তাদের সমাজে কোনো বাধা থাকবে না, কোনো কুসংস্কার থাকবে না, কুসংস্কার মুক্ত তারা থাকতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি যে বিষয়টি পাঠ দিয়েছি অবশ্যই তোমরা বুঝতে পেরেছ। আশা করি আগামী ক্লাসে আরও ভালো করে এই বিষয়টি, এই পাঠটি, এই টপিক সুন্দর করে শিখে আসবে, এটাই আমি আশা করছি। এবং করোনার মাঝে বাড়িতে থেকে লেখাপড়া করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, 20 সেকেন্ড অন্তর হাত ধুবে, মাস্ক পরবে, বাইরে কম ঘোরাফেরা করবে, বাড়িতে বসে শুধু লেখাপড়া চালিয়ে যাবে, এটাই আমি আশা করছি। আগামী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে এবং ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, এটাই আমি আশা করছি। পরিশেষে তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার পাঠ শেষ করছি। সবাইকে আবারও লাল গোলাপ শুভেচ্ছা ও ধন্যবাদ।